একবার নয়, দুইবার নয়, গুনে গুনে ১৩ বার চিঠি। যেন প্রতিবেশীকে বলা হচ্ছে, দয়া করে দরজাটা ধাক্কা দিয়ে খুলবেন না। কিন্তু দিল্লির করিডরে সেই চিঠিগুলো পৌঁছেছে কিনা, নাকি কোনো ফাইলের নিচে ঘুমিয়ে পড়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে। কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। প্রফেসর ইউনূসকে ফাঁসানোর মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। কোনোভাবেই ইউনূসকে ফাঁসানো যাচ্ছে না। বরং বিএনপি সরকার প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি বানাতে পারেন, তাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর মহা আয়োজন সম্পন্ন করছে। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক পেয়েছেন জাতীয় সংসদ ভবন পরিদর্শনের বিরল সুযোগ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে জাতীয় সংসদে যান এসব শিক্ষার্থীরা। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত করা হয় তাদের। সরকারি দলের এত ক্ষমতা থাকবার পরেও কি করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা চট্টগ্রামে একটা বিরাট হল ভাড়া করে সেখানে অনুষ্ঠান করতে পারে, কি করে নোয়াখালীতে মাইকের ঘোষণা দিয়ে এবং রীতিমতো ছাত্রদের উপর চড়াও হয়ে তাদের পেটাতে পারে, এই সরকার কি করছে সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতে আপনারা ইতিমধ্যে ভিডিওর অনেকগুলো অংশবিশেষ দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। প্রফেসর ইউনূসকে ফাঁসানোর মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। কোনোভাবেই ইউনূসকে ফাঁসানো যাচ্ছে না। বরং বিএনপি সরকার প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি বানাতে পারেন, তাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর মহা আয়োজন সম্পন্ন করছে। দর্শক, বিএনপিরই এক এমপি, তিনি ইউনূসের বিরুদ্ধে আদালতে মামলা করতে গেছেন। এবং আসলে এই মামলা বা এই টাইপের কথাবার্তা বলে মূলত আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের অপপ্রচার বা গুজব। কিন্তু বিএনপির একজন এমপি মামলা করতে গেছেন আওয়ামী ন্যারেটিভের ফাঁদে পড়ে, আওয়ামী গুজবের ফাঁদে পড়ে ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তদন্ত করতেই রাজি না কোর্ট, তারা মামলার আবেদন খারিজ করে দিয়েছে। এটা তাৎপর্য কি? দর্শক, খবর ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক এমপির মামলার আবেদন। খবরটা একটু আপনাদেরকে আগে বলি, তারপর বিশ্লেষণে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে এই মামলার আবেদন করেন বিএনপি। তবে নাম শুনলে পদবিতে কেমন কেমন আওয়ামী লীগ লাগে, বাট বিএনপি। আবেদনে তাদের বিরুদ্ধে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গুরুতর অভিযোগ। এই অভিযোগ দায়ের করার কারণটা কি, আমরা সেই দিকে যাব। এটাকে নিছক প্রকৃতপক্ষে ইউনূসের দায় আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য, না এটা অন্য কোনো ধান্দা আছে? অপর ৩ জনের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মামলা আবেদনে বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সরকারিভাবে টিকা দেওয়া হয়। এর মধ্যে হাম রুবেলা টিকা অন্যতম। দীর্ঘদিন ধরে নিয়মিত ওই টিকা প্রদানের ফলে বিশ্বব্যাপী হাম রুবেলার মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইত্যাদি যে ইউনূস সরকার অবহেলার কারণে টিকা দেওয়া হয়নি, শিশুরা মারা যাচ্ছে। এই তো নানান অনেক বড় এজাহার আমি দেখলাম। কিন্তু খবর হচ্ছে ইউনূস, নূরজাহান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ, মানে এই আবেদন গ্রহণ করা হয়নি। এখন আসেন যে এই মামলার আবেদন কেন? প্রথম কথা হচ্ছে যে হামের প্রাদুর্ভাব কিংবা টিকা দেওয়া, এগুলো সব গুজব। আসলে এই হাম যেটা ছড়িয়ে পড়েছে এটা একটা রোগ, আর এর জন্য দায়ী হচ্ছে বিএনপি সরকার, ইউনূসের কোনো দায় নেই। আর অতীতের দায় যদি দেখেন আওয়ামী লীগের আমলে টিকা কেনা বা নানান ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এবং বাস্তবে ইউনূসের আমলে কোনো অনিয়ম হয়নি, সব ঠিকঠাকই ছিল। জাস্ট কেনার প্রক্রিয়াটা একটু পরিবর্তন করে ফেলেছিল, আর আমলাতান্ত্রিক জটিলতায় আমলারা কিছু ত্রুটি বিচ্যুতি করেছে। আর একদম যে হামের টিকা দেওয়া হয়নি সেটা ঠিক না, হামের টিকা দেওয়া হয়েছে, বাট সর্বত্র দেওয়া হয়নি, সব শিশুদেরকে দিতে পারেন। আর এটা একটা স্টেট ফেলিউর বা এটা অন্য বিষয়, এটা ইউনূস বা নূরজাহানের কোনো দোষ না। আর দোষ ধরলে আপনি সর্বোচ্চ নূরজাহানকে ধরতে পারেন, এটা ইউনূসের কোনো ফাইল না, ইউনূসের কোনো বিষয় না।
আরো নানান কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবং আমি চাই আসলে যদি কারো কোনো দায় থেকে থাকে, কোনো দুর্বলতা নেগলিজেন্স থেকে থাকে, অবশ্যই তাকে গ্রেপ্তার করো। কারণ এই যে শিশু, এমনকি 8 দিন, আমার অত্যন্ত প্রিয় একটা প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠানের যদি গুরুতর নেগলিজেন্সের প্রমাণ পাওয়া যায়, ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যৌক্তিক না হলো এমন মাপের জরিমানা করা হোক যেন এরা মেডিকেল চালাতেই না পারে, এবং পুরো বাংলাদেশের মেডিকেল খাত সংস্থার একটা বিপ্লব হোক 8 দিনের উপর ভিত্তি করে। আমি সেটাই চাই যে না, সবাই পরিবর্তন হোক, কোনো নেগলিজেন্স সহ্য করা হবে না। কারণ বাংলাদেশের মেডিকেল সেক্টরে ভয়াবহ নেগলিজেন্স, সরকারি হসপিটালে তো আরো বেশি। কিন্তু 8 দিনকে ঘিরে যদি একটা এক্সাম্পল সেট হয়, তাহলে বাকি সবাইকে এটার উপর ভিত্তি করে আশা করি জবাবদিহিতার আওতায় আনা হবে। কারণ 8 দিন তো আর আঙ্গুল চুষবে না, তাদের মেডিকেল বন্ধ করে দিলে অন্যান্য সবাই সেম ভুল করে মেডিকেল চালাবে, সেটা তো হতে দিবে না। 8 দিনের বিরাট তাদের এই আইনজীবী শিশির মনির, তিনি তো আঙ্গুল চুষবেন না। অতএব এখানে কিছু একটা হোক। তো সেই জায়গায় এতগুলো শিশু মারা যাচ্ছে হাম বা রুবেলা ইত্যাদি ইত্যাদি, এতে যারা আরো যদি সামান্যতম নেগলিজেন্স থেকে থাকে, আমরা তার বিচার চাই। কিন্তু এখানে ইউনূসের সামান্যতম দোষ নেই, সর্বোচ্চ স্বাস্থ্য উপদেষ্টাকে জড়াতে পারে। কিন্তু এখানে দেখেন প্রচারণা, প্রোপাগান্ডা অন্য কাউকে দায়ী করে করা হচ্ছে না, অ্যাজ ইফ যে ইউনূস নিজে শিশুদেরকে এসে হত্যা করছে। মানে এটা রাজনৈতিক একটা প্রচারণা যে হামের টিকা দেওয়া হয়নি অমুক, এবং টার্গেট টু ইউনূস। কেন ইউনূসের বিরুদ্ধে প্রচারণা এবং ইউনূসকে বারবার মামলা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে? এটা নতুন না, ইউনূসের বিরুদ্ধে আরো কয়েকবার মামলা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ কেউ মামলা দিয়ে আটকাতে পারেনি। এবার বিএনপির এমপি দেওয়ার চেষ্টা করেছিল। কেন? এর প্রধান কারণ, বিএনপি বলাই আছে না এমপি, প্রধান কারণ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়া ঠেকানো। কারণ অলরেডি এই আলোচনা আওয়ামী লীগের লোক অত্যন্ত সুন্দরভাবে করছে না, ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিলেন, বা তারেক রহমানকে ক্ষমতায় ইউনূস এনেছে, তাকে রাষ্ট্রপতি বানাবে। শুধু এই চুপকেশটাকে রাষ্ট্রপতি, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাবে, জুলাই সনদ বাস্তবায়ন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করে তার মাধ্যমে রাষ্ট্রপতিকে অনেকভাবে এম্পাওয়ার করে তারপরে রাষ্ট্রপতি বানানো হবে, এরকম একটা চুক্তি হয়েছিল তারেকের সাথে। তো সেই জায়গায় এই হাম কাণ্ডে ইউনূস যেভাবে ফেসে গেছেন, ইউনূসকে নিয়ে যেভাবে বিতর্কিত হচ্ছে, এতগুলো শিশু হত্যাকারী, সেই ইউনূসকে তো আসলে চাইলে এখন তারেক রহমান রাষ্ট্রপতি বানাতে পারে না। আওয়ামী লীগের লোকজন এভাবে একটা কৃত্রিম আলাপ ছাড়ার চেষ্টা করছে, কিন্তু না, এইসব প্রচারণায় কোনো লাভ হয়নি, লাভ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূসকে এখানে কেউ ফাঁসাতে পারবে না, তারেক সরকার তাকে রক্ষা করবে, তাকে আব্বা মানবে এবং তাকে রাষ্ট্রপতি বানাবে। এই যে এমপি মামলা করেছে, আর মামলা ঠিক আছে, মামলা জাস্ট গ্রহণ করতে পারতো, মামলা গ্রহণ করা মানে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া, তদন্তের নির্দেশ দিতে পারতো পিবিআই কে বা কাউকে, কিন্তু না, মামলাই গ্রহণ করবে না। এটা বিএনপি সরকার বলেছে যে ইউনূসের বিরুদ্ধে কোথাও কোনো মামলা গ্রহণ করা যাবে না, তিনি আমাদের আব্বা, কারণ তিনি আমাদের পরবর্তী আব্বা এবং পরবর্তী রাষ্ট্রপতি। এই আয়োজনের অংশ হিসাবে বা ইউনূসকে নিয়ে এই মহাপরিকল্পনা আছে। আর এখানে ইউনূসের লেসপেন্সার খলিল রহমান এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সবচেয়ে পাওয়ারফুল। অনেকে বলেন যে ডিফেক্টো প্রাইম মিনিস্টারকে, এতদিন ছিলেন ডিফেক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, এখন হচ্ছে ডক্টর খলিল। তাই খলিল আছে আর ইউনূসকে মামলা দিয়ে ফাঁসাবেন কেউ পারবে না। ইউনূসের এমনকি ইউনূসকে নিয়ে যদি এরকম কোনো পরিকল্পনা না থাকতো, একটু কিছু ঘটেছিল, তাহলে অ্যাটলিস্ট মামলা একটা দিয়ে তো ইউনূসকে চাপে রাখা যায়। ইউনূস আপনি কি চান? মামলা হয়েছে, আপনি এখন বেকায়দায় আছেন, পেশে যাবেন, ফাঁসাবো, অতএব আপনি অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকেন, রাষ্ট্রপতি পদ দেওয়া যাবে না, একটা সিম্পল অন্য কোনো পদ নিয়ে আপনি বিদেশে যান বাবা। মামলা দিয়ে কিন্তু এভাবেও ডক্টর ইউনূসকে চাপে রাখতে পারতো, কিন্তু না, মামলা গ্রহণই করতে দিবে না বিএনপি সরকার। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল, বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। নইলে ভারতের মতো একটি দেশে সেখানকার বিচারপতি কেন সে দেশের জেনজিদেরকে তেলাপোকা বলে সম্বোধন করবেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কি জঘন্য কুৎসিত একটি মন্তব্য করেছেন জনগণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়ে দুটি কথা না বললে এদের মুখে এরা হয়তো লাগাম দিবে না, কখনোই এরা এদের মুখে লাগাম দিবে না। তারপরেও আমাদের এদের এই মুখ থেকে যে দুর্গন্ধময় কথাগুলো বের হয়, এর জন্য আমাদের প্রতিবাদ জানানো দরকার। আপনারা জানেন, এই গত 40 দিনের ব্যবধানে বিদ্যুতের দাম আবার বৃদ্ধি পেয়েছে। জুন থেকেই সেটি কার্যকর, 1 জুন থেকে কিন্তু এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এর আগে এপ্রিলে একবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সমস্ত প্রকার জ্বালানি তেলের, সেখানে বিগত সময়ের সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে, মাথায় রাখবেন। কিন্তু 40 দিনের ব্যবধানে আবার এই গত বুধবারে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে, এবং এবারও সর্বোচ্চ পর্যায়ের, রেকর্ড পর্যায়ের। এখন বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এইটা সরকারের বছরে 14,200 কোটি টাকা অতিরিক্ত ইনকাম হবে, যে পরিমাণ বাড়ানো হয়েছে। এবং গ্রাহক পর্যায়ে আমরা যারা ব্যবহার করি, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন পড়বে 10 টাকা 63 পয়সা। আগে যেটা বাড়ানো হয়েছিল 40 দিন আগে, সেইখান থেকে 16.63% বৃদ্ধি করে এখন নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। বাসাবাড়ির যে ময়লা টানে না, এই ময়লা বিল, যারা ময়লা নিয়ে যায়,
এদেরকে 100 টাকা দেওয়া হতো। শুধুমাত্র 5 আগস্টে এটি বাদ গেছে। 6 আগস্ট থেকে বলা হলো যে এটা 120 টাকা করে দিতে হবে। আচ্ছা 120 টাকা দেওয়া হলো, তারপরের সপ্তাহে এসে বললো যে না 120 টাকা হবে না, 150 টাকা করে দিতে হবে। তার মানে এখন 150 টাকা করে নিচ্ছে। বুঝতে পেরেছেন? 17 বছরের ক্ষুধা, 17 বছরের ক্ষুধা। এই ক্ষুধা তো একদিনে মিটবে না, আর তাড়াতাড়ি পেট ভরতে হবে, যার কারণে এইভাবে দাম বাড়ানো হলো। এরপরে যিনি জ্বালানি মন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন মনে আছে আপনাদের? আমি মনে করে দিচ্ছি, যে দেখুন তিনি বলেছিলেন 2 বছরের ভিতরে সরকার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম বাড়াবে না। কিন্তু সেখানে থাকতে পেরেছে? প্রতি পদে পদে তারা যে ওয়াদা করছে এই ওয়াদায় 1 মিনিটও তারা স্থির থাকতে পারছে না। সরকার 100 দিন পূর্ণ করলো গত কয়েকদিন আগে। এই 100 দিনের ভিতরে তারা 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, 2 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাও রেকর্ড সংখ্যক। ইনকাম কি মানুষের বেড়েছে? 5 আগস্টের পরে কি মানুষের 1 টাকা ইনকাম বেড়েছে কোনো দিক দিয়ে? বাড়ে নাই তো। তাহলে ইনকাম যেহেতু আপনি মানুষকে বৃদ্ধি করে দিতে পারেন নাই, চাকরিজীবীদের আপনি বেতন বৃদ্ধি করে দিতে পারেন নাই, কোনো পে স্কেল দেন নাই, সাধারণ মানুষের রিক্সা চালায় যারা তাদের ভাড়া বৃদ্ধি পায় নাই, এর ভিতরে আপনি 2 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেন, 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, তো স্বাভাবিকভাবেই এটি তো প্রতিবাদ করার কথা। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে, এটি তো খুবই স্বাভাবিক। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে দামটা বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু কারোর সাথে কোনো পরামর্শ করা হয় নাই, এবং রাতের অন্ধকারে অনেকটা চুপি চাপে বিইআরসির কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই যে দামগুলো বৃদ্ধি করলেন, এটা কি আপনাদের উপরে চাপ ছিল? বলছে না, চাপ ছিল না, তবে বাজেটকে সামনে রেখে এটা তাড়াতাড়ি করা হয়েছে, একটু বেশি তাড়াতাড়ি করা হয়েছে, 2 বার বাড়ানো হয়েছে। এটা কি তামাশা? জনগণের সাথে কি এটা তামাশা? আচ্ছা এইবার এরা জামাত ইসলাম, এনসিপি এরা প্রতিবাদ করেছে যে মানুষের দ্রব্যমূল্যের প্রচন্ড ঊর্ধ্বগতি, বাজারে যাওয়া যাচ্ছে না, সবজির দাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। কারণ এই জ্বালানি তেল এবং বিদ্যুৎ, গ্যাস এইগুলো বাড়লেই তো অন্য সমস্ত কিছুর উপরে গিয়ে প্রভাব পড়বে, সবকিছু দাম বেড়ে যাবে, হু হু করে বাড়বে। এখন জামাত ইসলাম এই প্রতিবাদ করার কারণে এই গ্যাস, বিদ্যুৎ এগুলোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। সরকারের এই প্রধানমন্ত্রীর এই যে উপদেষ্টা, যে ডক্টর জাহেদ, দেখুন কি কুৎসিত একটা মন্তব্য করেছে। এরকম অসভ্য এবং কুৎসিত মন্তব্য এই জাতীয় জায়গা থেকে যদি আসে, এই সমস্ত মানুষের মুখ থেকে যদি আসে, এটা কিসের আলামত এগুলো? তিনি বলেছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে মনে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে জামাত ইসলাম। ভাবখানা এমন যে জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে এগুলো কেনে। এটা কি তামাশা? এগুলো কোন ধরনের তামাশা? এটা একটা মন্তব্যের তো একটা সীমা পরিসীমা থাকা দরকার। জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে কিনবে কেন? জনগণের পকেট, আপনি জনগণের পকেট কাটবেন, তার কাছ থেকে চাঁদাবাজি করবেন, এটার প্রতিবাদ কেউ করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আপনি কথা বললে তাকে জামাত ট্যাগ দিবেন। বিগত 17 বছর শেখ হাসিনা যত আকাম কুকাম করেছে, এই সমস্ত আকাম কুকামের বৈধতা নিয়েছে সে বিএনপি জামাত বলে। কোথায় কোথায় বিএনপি জামাত? আর এখন আপনি সেই কাজটি করছেন জামাত 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 করে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা সমাবেশ করছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ ইসলামী ব্যাংকের গ্রাহক, তার ভিতরে যেমন আছে আওয়ামী লীগ, তার ভিতরে আছে বিএনপি, তার ভিতরে আছে জামাত ইসলাম। এইবার এই আন্দোলনকারীদেরকে, যারা আন্দোলন করছে তাদেরকে বেছে 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 যারা জামাত সমর্থক, জামাতের কে কোথায় দায়িত্বে আছে, এদেরকে ধরে ধরে যে এই যে গ্রাহক আন্দোলনের নামে জামাতের লোকজন আন্দোলন করছে, কেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংকের গ্রাহক হতে পারে না? ওরা কি আকাশ থেকে নেমে আসা কোনো প্রাণী, কোনো তেলাপোকা, কোনো খড়কুটো? এরকম অসভ্য মন্তব্য আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি। এখন যদি আপনাদের কাছে শুনি, তাহলে আপনাদের আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য কোথায়? কোন কোন জায়গায় শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্য আছে একটু লিখে লিখে জানাবেন জনগণকে। জনগণ যেটা বলছে যে 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ, এই কথাটা যে অসত্য সেটা আপনাদেরকে জানাতে হবে, তো কাজে প্রমাণ করতে হবে। আপনি মুখে গলা ফাটালে তো জনগণ বিশ্বাস করবে না। আপনি মুখে বলবেন যে না আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ, আর আমরা আল্লাহর ফেরেশতা, এটা কি জনগণ বিশ্বাস করবে? কোনো কারণ আছে বিশ্বাস করার? জনগণ অলরেডি বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম। এই কথাটি আমরা শুনতে চাই না। আগেই ভালো ছিলাম এই কথাটি যখন কেউ বলে, আর যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তারা যখন এটি শোনে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু এই কাজটা তো আপনারা করার সুযোগ করে দিচ্ছেন এই জাহেদুর রহমানের মতো লোকদের দিয়ে। ভাবখানা বলছে, ভাবখানা এমন যেন জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে গ্যাস বিদ্যুৎ কেনে। তার মানে আকাম কুকাম করবেন, জামাত ইসলাম চুপ থাকবে। জামাত ইসলাম চুপ থাকলেই তো আপনারা সব আকাম কুকাম গুলো নির্দ্বিধায় করতে পারেন। এরকম এদেশের জনগণ, বুকাশুকা জনগণ কোনো খোঁজ খবর রাখে না। জামাত ইসলাম কেন এগুলো সরগোল করবে? আমরা যাচ্ছে তাই করবো। চাঁদাবাজি আগে 100 টাকা জায়গায় এখন 150 টাকা নেবো। সবজির ট্রাকে আগে যে পরিমাণ নিত তার থেকে বাড়িয়ে নেওয়া হবে। গ্যাস থেকে বছরে 14,200 কোটি টাকা বেশি ইনকাম করব, বিদ্যুৎ থেকে করব, জ্বালানি তেল থেকে করব। আবার সেইটার কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে জামাত ইসলাম ট্যাগ দিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়। এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে যদি আপনারা এইভাবে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলোর দাম বাড়ান, আগে জনগণের চিন্তা করুন, তারপরে নিজেদের চিন্তা করবেন। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।